এই হচ্ছে এজিটি লাইভ 24/7। This is AGT Live 24/7 এবং কেন্দ্রীয় কমিটির সদস্যবৃন্দ, পাশাপাশি কমরেড সমীর চক্রবর্তী যারা রয়েছেন সবাইকে অনুরোধ করছি একে একে ফুল দিয়ে শ্রদ্ধা জানানোর জন্য। তারপরে ফুল দেবেন পার্টি রাজ্য সম্পাদক মণ্ডলী সদস্যবৃন্দ। তার কন্যা এবং রাজ্য সম্পাদক মণ্ডলীর সদস্যগণকে শ্রদ্ধা জানানোর জন্য অনুরোধ করছি। রাজ্য কমিটির সদস্যদেরও এরপরে শ্রদ্ধা জানাতে অনুরোধ করছি। এদিকে তুলে এই রেফারেন্স হিসেবে উল্লেখ করলাম, কিন্তু তাদের ভূমিকা তৎকালীন পরিস্থিতিতে এটাকে নিশ্চিত খাটো করা যাবে না, ইতিহাসের সঙ্গে তার একটা সম্পর্ক আছে, কিন্তু বেশি দূর তো যেতে পারে। এই যে আদর্শের লড়াইটা, সেই লড়াইয়ে তৎকালীন এই যে একঝাক নেতৃত্ব তারা উঠে এসেছিলেন, তার মধ্যে সমীর চক্রবর্তী অন্যতম, যার কথা বললাম, এই আদর্শের লড়াইটাতে গুরুত্বপূর্ণ ভূমিকা গ্রহণ করার চেষ্টা করেছে। এটা বাদ দিয়ে ছাত্র ফেডারেশন কিন্তু এই জায়গায় আসতে পারত, এটা আমাদের ভাবনার মধ্যে রাখতে হবে। আমি আমার নিজের অভিজ্ঞতার ভিত্তিতে যেটা বলবো, সমীর চক্রবর্তী কাজের মধ্য দিয়ে নিজেকে যে জায়গায় নিয়ে গিয়ে তার দক্ষতার নিদর্শন স্থাপন করতে সক্ষম হয়েছিলেন, তাকে কোন একটা দায়িত্ব দিয়ে কি সংগঠন, কোন একটা স্কুলের সমস্যা এর সমাধানের জন্য ইউনিট ভিত্তিক একটা আন্দোলন, এটার যারা পরিচালক তাদের সঙ্গে কথাবার্তা বলে তার সমাধান, এই সমস্ত বিষয়গুলি সম্পর্কে সাংগঠনিক রাজনৈতিক আন্দোলন তাকে একটা দায়িত্ব দিয়ে আমরা নিশ্চিত থাকতে পারতাম। সমীরকে যখন আমরা দায়িত্ব দিয়েছি, সে ঠিক এটা তুলে আনবে। এটা হচ্ছে অভিজ্ঞতা। যে কোনো কর্মীকে কিন্তু এভাবে দায়িত্ব দিয়ে তৎকালীন পরিস্থিতিতে আমরা নিশ্চিত থাকতে পারতাম না, আজকেও অনেক ক্ষেত্রে থাকতে পারি না। আবার এরকম ঘটনা, আজকের দিনে এরকম বহু কর্মী বেরিয়ে এসছে, এরকম ভাবে দায়িত্ব দিয়ে নিশ্চিত থাকা যায়, ও তাকে দায়িত্ব দিয়েছে, অলরাইট ইট উইল বি ডান। সেই সময়ে সীমাবদ্ধ পরিসরে বাছাই করা, হাতে করা যে কর্মী দল, তার মধ্যে সমীর চক্রবর্তী ছিলেন এরকম একজন কমরেড। এই গুণ চট করে কিন্তু অর্জন করা যায় না, এটা ধীরে ধীরে নিজেকে গড়ে তোলবার ক্ষেত্রে মতাদর্শ, শ্রেণী চেতনা, শ্রেণীগত দৃষ্টিভঙ্গি, সাংগঠনিক শৃঙ্খলা, এই ত্রিধারার সমন্বয়ের মধ্য দিয়ে চেতনার ভিত্তিটা সুদৃঢ় হয়, তার থেকে এই গুণগুলি অর্জিত হয়, তার থেকে নেতৃত্বের যে পর্যায়ে সেখানে
মৃত হওয়ার মতো একটা পরিমণ্ডল তৈরি করতে পারেন। সমীর চক্রবর্তী এরকম ভাবে কিন্তু সেই নেতৃত্বের পর্যায়ে নিজে মৃত হয়েছিলেন। আমরা এক সময় ঠিক করলাম বীরেন্দ্রের বাড়িতে ছিল অফিস, নিবেদন করছি পরিবার পরিজনদের প্রতি সমবেদনা জ্ঞাপন করছি। ষাটের দশকের মাঝামাঝি সময় থেকে 70-এর দশকের প্রথমার্ধের যে মাঝামাঝি সময় বলা হলো, জরুরি অবস্থা জারি হওয়ার আগ পর্যন্ত এই যে সময়টা ত্রিপুরার বিকাশমান গণতান্ত্রিক আন্দোলনের ক্ষেত্রে সংগঠিত ছাত্র আন্দোলন তার একটা গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল। ছাত্র আন্দোলন ত্রিপুরায় ছিল না আগে, এটা মনে করার কারণে নানাভাবে এটা প্রসারিত ছিল, সংহত চিন্তার মধ্যে ঘাটতি ছিল। সেখান থেকে মার্ক্সবাদী লেনিনবাদী দৃষ্টি নিয়ে একটা সঠিক ধারায় ছাত্র শক্তিকে প্রবাহিত করার প্রশ্নে চেষ্টা ছিল, কিন্তু সংহত করা যাচ্ছিল না ভেতর থেকে বাইরে থেকে। সেখানে নানা কায়দায় প্রতিবন্ধকতা তৈরি করা হচ্ছিল। তো এরকম পরিস্থিতিতে আমি যে সময়টার কথা উল্লেখ করলাম, এই যে সময় যেটা মূলত ত্রিপুরার ছাত্র আন্দোলনের ক্ষেত্রে সবাই মিলে বলে যেটা 60-এর দশক 70-এর দশক, আমি যা দেখেছি আমার অভিজ্ঞতা থেকে এটা 60-এর দশকের সবটা না, 70-এর দশকের সবটা না, এই মাঝের এই সময় 7-8 বছর। এই সময়ে এক ঝাঁক সাধারণভাবে রাজনৈতিক চিন্তা চেতনা তৎকালীন পরিস্থিতিতে যতটা প্রত্যাশা করা যায় তার সাথে সাযুজ্য রেখে লড়াই সংগ্রামের মধ্যে অংশগ্রহণ করার যে প্রক্রিয়া তার সাথে নিজেদের যুক্ত রেখে এক ঝাঁক ছাত্রকর্মী তারা উঠে এসেছিলেন। এদের মধ্যে কমরেড সমীর চক্রবর্তী অন্যতম। বিচ্ছিন্ন করে সমীর চক্রবর্তীর কিন্তু ঠিক হবে না। এই সামগ্রিকতা ত্রিপুরার ছাত্র আন্দোলনের ক্ষেত্রে আগরতলাকে কেন্দ্র করে অবিভক্ত তৎকালীন যে সদর মহকুমা, সেই মহকুমার ত্রিপুরা রাজ্য ছাত্র ফেডারেশনের ভিত্তি তৈরি করার ক্ষেত্রে যে ছাত্র নেতৃত্ব সংগঠিতভাবে গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছেন তার মধ্যে কমরেড সমীর চক্রবর্তীর অবদান নিঃসন্দেহে উল্লেখযোগ্য। একটা জিনিস বুঝতে হবে, সেই সময়ের আমাদের রাজ্যের যে শিক্ষা পরিকাঠামো, আজকের যে শিক্ষা পরিকাঠামো দুটো কিন্তু এক না। তৎকালীন সময়ে সারা ভারতবর্ষের শিক্ষার যে পরিমণ্ডল, আজকের দিনে আমাদের দেশের শিক্ষার পরিমণ্ডল এক না। বিশেষ করে ত্রিপুরার কথা বলবো, কলেজ কটা? 5টা। মহারাজা বীর বিক্রম কলেজ, সরকারি মহিলা কলেজ আগরতলায়, কৈলাসহরের বেসরকারি কলেজ, বিজ্ঞান নিয়ে পড়া যায় আগরতলার বাইরে, বিলোনিয়া বেসরকারি কলেজ, নতুন করে তখন যুক্ত হয়েছে আগরতলায় বেসরকারি রাম ঠাকুর কলেজ। এই হচ্ছে 5টা কলেজ। কিন্তু সেই সময় ছাত্র আন্দোলনের মূল শক্তির ভিত্তি ছিল স্কুল। খুব স্বাভাবিক। কিন্তু তার অর্থ এই না যে কলেজের ছাত্রছাত্রীদের মতো কাজ হতো না। ছাত্র কলেজও আছে, স্কুলেও আছে, এই দুই জায়গাতেই কাজ হতো। কিন্তু ত্রিপুরার যে ছাত্র ফেডারেশন মূল লক্ষ্যটা সেখানে নিবদ্ধ করার চেষ্টা করেছিল সেই প্রেক্ষাপটে যে স্কুলের দিকে নজর বেশি করে দেওয়া। ওখান থেকেই আসলে কিন্তু এই সংগঠিত ছাত্র আন্দোলন যেটা বলা হচ্ছে সেটা দাঁড়া হতে শুরু করে। তাহলে এই জায়গাটাতে সমীর চক্রবর্তীদের
নিঃসন্দেহে একটা গুরুত্বপূর্ণ অবদান ছিল। এবং এই যে প্রক্রিয়াটা, এটা সহজ সরল গতিতে, আপন গতিতে এগিয়ে যাচ্ছিল, ভোটার গতি তা না। কারণ মালিকদের একটু উল্লেখ করার চেষ্টা করেছে। একটা আনন্দমার্গ, এটা তো আন্তর্জাতিক প্রতিক্রিয়াশীল সন্ত্রাসবাদী দৃষ্টিভঙ্গি নিয়ে এই সংগঠনটা কাজ করে। তারা সেই সময় একটা গুরুত্বপূর্ণ ভূমিকা নেওয়ার চেষ্টা করেছে। তার অন্যতম কেন্দ্র ছিল আগরতলা, এবং কেউ একজন বলবার চেষ্টা করেছেন শ্রমিকদের সংগঠন আনন্দমার্গ নিয়ন্ত্রণ করত। শুধু শ্রমিকদের সংগঠন বললে তো ঠিক হবে না, স্কুলে কলেজেও তাদের সংগঠন তারা গড়ে তুলবার চেষ্টা করেছে। পরবর্তী সময়ে নকশালবাড়ি আন্দোলন, যেটা বলবো, সেই সময়ে ছাত্রদের মধ্যে কংগ্রেসের সংগঠন আমাদের ত্রিপুরায়, ভারতবর্ষের অন্য জায়গার কথা আমি বলছি না, ততটা যে সক্রিয় ছিল ঘটনাটা না। তাদের মূল লক্ষ্যটি ছিল মহারাজা বীর বিক্রম কলেজের ছাত্র সংসদ তাদের হাতে থাকতে হবে। ওটা হাতে থাকলে, এটা হাতের পাঞ্জা, তাহলে ত্রিপুরার ছাত্র আন্দোলনকে নিয়ন্ত্রণ করা যাবে। ওখানেই তারা তাদের সমস্ত শক্তিকে সংহত করার চেষ্টা করতেন, যেটা তৎকালীন সময়ে আমাদের অভিজ্ঞতার মধ্যে এটা প্রতিফলিত হয়েছে। পরবর্তী সময় আমরা গিয়ে দেখলাম আনন্দমার্গ, নকশাল এবং কংগ্রেস এক জায়গায় চলে আসছে। সবারই প্রধান আক্রমণের কেন্দ্রস্থল হচ্ছে ত্রিপুরা রাজ্য ছাত্র ফেডারেশন, TSF, পপুলারলি SF। এবং তার প্রতিফলন গিয়ে দেখলাম মহারাজা বীর বিক্রম কলেজের ছাত্র সংসদের নির্বাচনের মধ্যে। নির্বাচনের ফলাফল নিয়ে আমি কথা বলতে যাচ্ছি না, কিন্তু এই যে মতাদর্শের লড়াইটা, ছাত্র আন্দোলন, ছাত্র সংগঠন মতাদর্শের লড়াইকে বাদ দিয়ে, শ্রেণীর দৃষ্টিভঙ্গি লড়াইকে বাদ দিয়ে, শুধু বিচ্ছিন্নভাবে ছাত্র জীবনের দৈনন্দিন সমস্যাকে ভিত্তি করে সংগঠন সংগত করে এগিয়ে যাওয়া সম্ভব, এই ধারণাটা কিন্তু ঠিক না, এটা ভুল ধারণা। এই ধারণা নিয়ে আমি যে 65-66 কথা বললাম, তার আগে আগরতলায় হঠাৎ করে ছাত্রৈক্য সংস্থা কিন্তু তৈরি হয়েছিল। বেশি দূর কিন্তু নিয়ে যেতে